তখনই ইসলামী ছাত্র শিবিরের আরেকজন সাবেক কেন্দ্রীয় সভাপতি বলল যে আমার দেখা দায়িত্বশীলদের মধ্যে এই শূন্যতা পূরণের জন্য এই মুহূর্তে ওনার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। আপনি ওনাকে নিয়ে ভাবতে পারেন। তিনি একটা পেশাগত দায়িত্বে এখানে নিয়োজিত ছিলেন, আপনারা সকলেই জানেন। ইন্তেকালের আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছে। আমি সন্তুষ্ট ছিলাম যে এই দায়িত্ব পালনের পাশাপাশি এত বড় দায়িত্বের বোঝা তিনি নিতে রাজি হবেন। তাকে দাওয়াত দেওয়া হলো, তিনি ঢাকায় গেলেন, বসলাম, কথা বললাম, কাজ একবারে সহজ। আমি একটু পরিবেশ তৈরি করে আমার মন জায়গায় যেতে চেয়েছি। তিনি এসে দিলেন, এসে দিয়ে বললেন যে আমি জামাত, আমি তো অবুঝ অবস্থায় ইসলামী আন্দোলনের কর্মী, তা আপনি সংকোচ করছেন কেন? যা বলার আমাকে সোজা সত্য বলে দেন। আমি যখন এই গুরুদায়িত্বের কথা বললাম, একটা শব্দ উচ্চারণ অন্যরকম না করে বললেন, আপনাদের বিবেচনায় আমি কি এটার জন্য আমার মিনিমাম উপযুক্ততা আছে? বললাম যে সে কারণেই তো আপনাকে কষ্ট দেওয়া। কোনো কিছু বললেন না, বললেন আলহামদুলিল্লাহ। তারপরে পরের সপ্তাহে গেলেন, বসে কিছু বিষয়ে একটু ডিটেলস আলোচনা করলাম। সবকিছু শুনে বললাম যে কষ্ট হবে, তবে এত বড় দায়িত্বের জন্য খুব ভালো হয় যদি চিটাঙ্গের বন্ধুরা আপনাকে ছেড়ে দেয় আমাদের জন্য। আর তারা যদি না ছাড়ে, তাহলে আপাতত সপ্তাহে 2 দিন করে আমাদেরকে সময় দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে উনি বাসে যাতায়াত করতেন। আমাদের কঠিন সময় ছিল, আমরা তাকে প্লেনের টিকিট দিতে পারিনি। কাজ শেষ করে রাতে 12টার বাসে উঠতেন, যাতে সকালে সেখানে ফজরের নামাজ পড়তেন। এভাবেই যাতায়াত করেছেন। একটা সময় দেখলাম যে তার শরীরের উপর ভীষণ চাপ হচ্ছে, কিন্তু তিনি কিছু বলছেন। চট্টগ্রামের ভাইদেরকে বললাম যে ওনাকে ছেড়ে দেন, তাদের এত মায়া, ওনাকে তারা ছাড়লেন না। এই না ছাড়ার কারণে লোকটার উপরে আমার মনে হয় যে আমরা ওই এক লঙ্ঘন করেছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তার উপর তার সাধ্যের অধিক কোনো ভার চাপান না। আমরা সেটা চাপালাম কেন, এটা আমার খুব চিন্তা হয়। 5 দিন তার পেশাগত দায়িত্ব, তার সাথে সাংগঠনিক দায়িত্ব, 2 দিন আবার সংগঠনের ডাকে ঘরের বাইরে। মানুষ সাধারণত উইকেন্ডে পরিবারকে সময় দেয়, সমাজ আত্মীয়স্বজনকে সময় দেয়। মুসলমান যথার্থই বলেছে যে তিনি মা বাবা, তার স্ত্রী, পুত্র কন্যা, তাদেরকে সময় দিতে পারেন। তিনি যেন জানিয়ে দিয়েছিলেন যে আমি কোনো পরিবারের সম্পদ নই, আমি জাতির সম্পদ এবং জাতির আমানত। নিঃসন্দেহে তারা বঞ্চিত হয়েছে। সে যেমনটি দোয়া করেছে, আমরাও দোয়া করি আল্লাহ যেন তার ভালোবাসার জান্নাতে তাদের চমৎকার মিলন মেলার ব্যবস্থা করে দেন। আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না, কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হারায় হারায় খেয়ে। সূর্যের মূল্য অমাবস্যার রাতে বোঝা যায়, আমরা এখন সেটাই টের পাচ্ছি। তারপরে আমাদের 3টা উইঙ্গের গুরুদায়িত্ব ছিল।
সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষা। এখন আমরা এই জায়গায় পেরেশান হয়ে লোক করছি, আশা আল্লাহ পাকের সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু আজম ওবায়দুল্লাহকে পাবো না, মতিউর রহমান মল্লিককে পাবো না, তারা মহলার কাছে চলে গেছে। এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না, বড় কোনো প্রয়োজন নেই, তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক তোমার হাতে ছিল না, দেখে বলতাম যে অমুক জায়গায় যেতে হবে। আলহামদুলিল্লাহ, বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাবো, আমার তো হাতে এই কাজটা আছে। আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি যে বলা মাত্র যে কাবিল তো বলে, ওনার কি আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না? আমি বললাম যে আমি বলা মাত্র যে আপনি রাজি হয়ে যাবেন, আপনার হাতে কাজ থাকে না, থাকে, তাহলে ওটার হাস্য কি হবে, ওটার হাসর কি হবে? বলে আমার কাছে তো সব ডাকের মধ্যে কেন্দ্রের ডাকটাই বড়। এরকম বহুমুখী প্রতিভার একটা মানুষ, তাকে যখন পাঠাইতাম, তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল। বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ক্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন। এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছে। তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটাক খরচ একটু হাত খরচ দিতাম, তিনি ওই রিপোর্টের সাথে একটা ভাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত দিতেন। একবার এই টাকা গুনতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চেয়ে ডাবলের চেয়ে বেশি। এমন আমাদের ব্যবসা কোথায় করছে, কারণ আমি তো কোনো ব্যবসা করি, টাকা দিলাম এত, ফেরত পাইলাম এত, হিসাব পাচ্ছি না, কোনো খরচ পায় না। বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে। ওগুলো বাড়লো, বলে যে আমি দিয়েছি তো, বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাতিয়ার ঢুকাই দিচ্ছে। আমি দেওয়ার সময় কি বলছে, বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য। তো যাই বলুক, আমি তো গিয়েছি সংগঠনের কাজে, সংগঠনের খরচে, আমি না গেলে কি আমার হাতে এটা ঢুকাই দিত? এটাই জীবন্ত উপন্যাস। উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না, কিন্তু এগুলো আজীবন স্মরণ থাকে।